হেই, কি খবর সবার? আমি দীপ দুর্লভ। সো আজকে মেইনলি আমরা মারাত্মক প্রশ্ন ৫ সলভ করতে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় তোমরা এই কোশ্চেনটা কেউ ট্রাই করো নাই। সো আমি কাইন্ড অফ একটু হতাশ হইছি যে আসলে তোমরা পারো না পারো বাট কেউই ট্রাই করো না। এটা আসলে অনেকটা স্যাড। ঠিক আছে? সো কঠিন ছিল, হ্যাঁ, হালকা একটু কঠিন ছিল। এটা তোমরা জানোই যে আসলে আমাদের মারাত্মক ৩০টা তুলনামূলক একটু কনসেপচুয়াল হবে। এটা হ্যাঁ, হালকা একটু কঠিন ছিল বাট খুবই কনসেপচুয়াল একটা জিনিস, খুবই সুন্দর একটা জিনিস, খুবই ছোট একটা সলভ। ঠিক আছে? সো তোমাদের একটু ট্রাই করা লাগতো। তোমরা পারো না পারো একটু ট্রাই করলে ব্যাপারটা আরো বেশি ভালো হইতো। যাই হোক, ব্যাপার না। আমরা এখন যেটা করব যে তোমাদের আ সলভ করে দিব যে আসলে এটা কিভাবে সলভ করতে হয় বুঝাইয়া দিব। কোনো সমস্যা নাই। আর দেন এরপর থেকে আমরা আজকেও আরেকটা মারাত্মক দিছি। আমি সাজেস্ট করব যে তোমরা এট লিস্ট একবার ট্রাই করো জিনিসটা বা একবার কোয়েশ্চেনটা পড়ো, একটু ভাবো। ঠিক আছে? ভাবা আসলে অনেক দরকার। সো আমরা অনেক সময় দেখা যায় যে না ভাবতে আমরা আসলে ভাবা ভুলে যাই। যে কারণে আমাদের পরবর্তীতে অনেক প্রবলেম হয়। সো আমার থেকে সাজেশন থাকবে যে একটু ভাবো। সহজ হোক, কঠিন হোক, আসছে কি আসে নাই, আসবে কি আসবে না, এই চিন্তাগুলো মাথা থেকে বাদ। নতুন একটা কোশ্চেন আসছে, ইন্টারেস্টিং। এখান থেকে আমি তোমাদের এইটুকু কনফার্ম করতেছি, প্রত্যেকটা মারাত্মক কোশ্চেনের সলভেই তোমরা নতুন কিছু কনসেপ্ট পাবা, যে জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে। সো তোমরা নিজে থেকে একটু ট্রাই করো, আমরাও তোমাদের পাশাপাশি জিনিসগুলো বুঝায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো আজকে আমরা দেখি আমাদের কোশ্চেন ৫টা সলভ করি। এবং এটা সলভ করার জন্য আমাদের খুব বেশি কিছু জানতে হবে না। আমাদের জানতে হবে হচ্ছে হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ। দেন আমাদের জানতে হবে হচ্ছে সিমেট্রিসিটি। সিমেট্রিসিটি। ঠিক আছে? কারেন্ট ইলেকট্রিসিটিতে সিমেট্রিসিটি জিনিসটা কিভাবে ইউজ হয়, যেটা তোমরা অনেকেই জানো না, অনেকে বলতে বেশিরভাগই জানো না। সো আজকে মেনলি এই জিনিসটা খুবই সুন্দরভাবে দেখাবো। আর পাশাপাশি হুইটস্টোন ব্রিজের যত কনসেপ্ট আছে সেগুলো আমরা বুঝবো, তবে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজেরটা। ঠিক আছে? সো ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ এটা আসলে কি, এটা আমরা খুব জলদি ব্যাখ্যা করতে যাচ্ছি, কোনো সমস্যা নাই। আর এছাড়া যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে নর্মাল সিরিজ কিংবা প্যারালাল সলভ করতে পারার যে অভিজ্ঞতা, সেটা অবশ্যই লাগবে। কারণ এটা ছাড়া তুমি আলটিমেটলি কারেন্ট ইলেকট্রিসিটিতে তোমার প্রবেশ করাই নিষেধ। ঠিক আছে? এবং এই জিনিসটা আমরা 9-10 অ্যাটলিস্ট খুব ভালোভাবে শিখে আসছি। তো নতুন করে বলার তেমন কিছু নাই। ঠিক আছে? তারপরে আমরা সূত্র লেখা দিব। তোমরা সূত্র দেখলে আই গেস ব্যাপারগুলো খুব ইজিলি বুঝে যাবে। ঠিক আছে? সো প্রথমে আমরা যেটা করতে পারি যে আসলে আমরা প্রথমে দেখতে পারি যে আসলে তোমার কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ থেকে কি কি কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? প্রথমে আমরা এই জিনিসটা আগে নোট ডাউন করব। কারণ আমরা প্ল্যান ওয়াইজ আগাচ্ছি এবং আমরা চাচ্ছি যে তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারেরই সব যেন ধীরে ধীরে কভার হয়ে যায়। ঠিক আছে? তো আমরা প্রথমে একটু পয়েন্ট আউট করি যে আসলে এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। সো এখান থেকে আসতে পারে শ্রেণী। ঠিক আছে? তুল্যরোধ নির্ণয়ের ক্ষেত্রে তোমার আসতে পারে শ্রেণী, শ্রেণী বর্তনীতে তুল্যরোধ। ঠিক আছে? ঠিক আছে? সূত্র আমরা জানি আর এস সমান সমান R1 R2 প্লাস ডট 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 ডট। দেন আসতে পারে সমান্তরাল। সমান্তরাল সমান্তরাল রোধ থাকলে তুল্যরোধ কত বলো? 1/Rp সমান সমান 1/Rn প্লাস 1/R2 প্লাস ডট 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 ডট। এগুলো আমরা জানি, তাই না? খুব ইজি ব্যাপার। দেন থাকতে পারে কি, মিক্স থাকতে পারে। মিক্স মানে কি? মিক্স মানে সেটা হইতে পারে সিরিজ, সেটা হইতে পারে প্যারালাল, এবং দুইটার কম্বিনেশন। ঠিক আছে? দেন তোমার থাকতে পারে শর্ট সার্কিট থাকতে পারে, যেটা হচ্ছে খুবই ট্রেন্ডি টপিক এখন। ঠিক আছে? শর্ট সার্কিট হচ্ছে খুবই ট্রেন্ডি টপিক এবং স্যাররা এখান থেকে কোশ্চেন করতে খুবই মজা পায়। আমিও মজা পাই, এবং আমি কোশ্চেন করলে বেশিরভাগই শর্ট সার্কিট থেকে ধরা খায় যাও, কেন জানি। আচ্ছা, যাই হোক, প্যারা নেই। তো এখন কথা হচ্ছে শর্ট সার্কিট আমরা বুঝলাম। দেন তোমার আসতে পারে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ, এবং মজার বিষয় যে এই হুইটস্টোন ব্রিজ আবার দুই প্রকার হয়। একটা হচ্ছে ব্যালেন্সড আর একটা হচ্ছে আনব্যালেন্সড। ঠিক আছে? লাস্টে একটা ডি আছে, বুঝে নেও, লিখতে পারি নাই, স্ক্রিন শেষ। যাই হোক, দেন হচ্ছে তোমার আসতে পারে আনডিটেক্টেবল কিছু কেস আসতে পারে। আনডিটেক্টেবল মানে কি? আনডিটেক্টেবল মানে তুমি চোখের দেখায় বুঝতেছো না সেটা আসলে কি সিরিজ নাকি প্যারালাল নাকি মিক্স নাকি হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে? তুমি চোখের দেখায় বুঝতেছো না। তো তখন আমরা মেইনলি এই জিনিসটাকে অন্য একটা অ্যাপ্রোচে সলভ করি। আমরা বলবো, কোনো সমস্যা নেই, আমরা জিনিসগুলো বলবো। আমরা জিনিসগুলা খুবই ভালোভাবে বলবো, এটা নিয়ে তোমাদের কোনো টেনশনের কারণ নেই। তো দেন তোমাদের যেটা আসতে পারে যে একাধিক
একাধিক কোষ থাকলে কিভাবে সলভ করতে হয় সেটা বুঝতে হবে। একাধিক কোষ মানে তো বুঝি, কোষ মানে কিন্তু ওই যে আমাদের ত্বকীয় কোষ বা আমাদের জৈবিক কোষ না, ঠিক আছে? আমাদের মেইনলি ব্যাটারির সেল বুঝাইছে কোষ দ্বারা। সো একাধিক সেল যদি থাকে বা একাধিক ব্যাটারি যদি থাকে, যেভাবেই মনে করো, বা একাধিক ভোল্টেজ সোর্স যদি থাকে, আমরা যেটা করতে পারি তখন জিনিসগুলোকে হয় কির্শফের মাধ্যমে সলভ করতে পারি, যেটা হচ্ছে খুবই প্রচলিত নিয়ম এবং তোমরা কির্শফের মাধ্যমে সবাই সলভ করে থাকো। আরেকটা ওয়ে আছে সুপারপজিশন থিওরাম। তো এগুলা কি মিন করে, এগুলো আমরা আজকের ক্লাসে জানবো না, কারণ এত কিছু বললে আলটিমেটলি কোশ্চেন সলভই হবে না। সুপারপজিশন থিওরাম একটু শর্টে বলি যে খুবই ইজি একটা জিনিস। এটা মূলত এই যে শ্রেণী, সমান্তরাল, বর্তনী আর মিক্স, এগুলো থেকেই আলটিমেটলি খুব ইজি কনসেপ্ট ইউজ করে এই সুপারপজিশনের থিওরামের মাধ্যমে আমরা একাধিক কোষের বর্তনী সলভ করতে পারি, ঠিক আছে? এটা আমাদের শেখানো হয় না, কিন্তু আমি কোনো এক ক্লাসে শিখাবো। আর দেন কির্শফের কেসটাও আমরা জানি, সবাই জানি অথবা জানবো। যারা হয়তো নতুন ভর্তি হয়েছো, সাপোজ ফার্স্ট ইয়ার, তারা অবশ্যই জানবা না, কিন্তু যারা সেকেন্ড ইয়ারে উঠছো তাদের কাছে কির্শফ একটা প্যারাদায়ক জিনিস হইতে যাচ্ছে, খুব জলদি হইতে যাচ্ছে, কোনো টেনশনের কারণ নেই। ঠিক আছে? সেরকম আর কি দুইটা ওয়ে আছে। আর যদি এমন হয় যে সার্কিটটা খুবই সুন্দর একটা সার্কিট বা খুবই ইজি সার্কিট, যেরকম ধরো যে তিনটা কোষ আছে কিন্তু একই ব্রাঞ্চে আছে, তো তখন আসলে কির্শফ ইউজ করতে হয় না, সুপারপজিশন থিওরামও ইউজ করতে হয় না, শ্রেণী ব্যাটারির কিছু কনসেপ্ট ইউজ করলেই হয়ে যায়। বা ধরো যে যদি এমন হয় যে সাপোজ ব্যাটারি আর রোধ তোমার প্যারালালি আছে এবং ব্যাটারির ভোল্টেজ আর রোধটা যেটা আছে তার ওহম মানও সেম টু সেম, ঠিক আছে? যদি এরকম কেস হয় সেই ক্ষেত্রে খুব ইজিলি সলভ করা যায়। যাই হোক, এই টাইপের আর কি মূলত ম্যাথ আসতে পারে, যেটা হচ্ছে মূল কথা। আমরা এগুলো আপাতত আজকের ক্লাসে করাবো না, আমরা জাস্ট একটা ধারণা দিলাম যে আসলে কি কি টাইপের ম্যাথ এখানে আসতে পারে। ওকে, তো এখন হচ্ছে দেখবো যে হুইস্টন ব্রিজের যে কেসটা সেটা একটু বুঝবো। আর হুইস্টন ব্রিজের কেস বোঝার আগে আরেকটা বিষয় এখানে বলে রাখি যে আনডিটেক্টেবল যে পার্টগুলো আছে এগুলো সলভেরও কিন্তু একটা ওয়ে আছে। আনডিটেক্টেবল পার্ট সলভের জন্য তোমাকে মেইনলি করা হচ্ছে এখানে লিখলাম আমরা, ঠিক আছে, নোডাল অ্যানালাইসিস, বা এটাকে বলা হয় বিন্দু উপপাদ্য বলা হয়, বিন্দু উপপাদ্য। ঠিক আছে, তাহলে আমরা কি, তাহলে ধীরে ধীরে আমরা আসলে বুঝতে পারলাম যে কোন টাইপের ম্যাথগুলা কিভাবে সলভ করতে হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয় এদের কোনোটাই না, আজকে আমাদের আলোচনার বিষয় শুধুমাত্র ব্যালেন্স হুইস্টন ব্রিজ আর সিমেট্রিক ইলেকট্রিসিটির কনসেপ্টটা, ঠিক আছে? আসলে সার্কিট যদি সিমেট্রিক হয় সেই ক্ষেত্রে বা ধরো যে সার্কিট যদি মিরর ইমেজ হয় সেই ক্ষেত্রে আসলে সলভটা কেমন হবে, সেই জিনিসগুলো মেইনলি আমরা আলোচনা করবো আজকে। ওকে, সো প্রথমে আমরা একটু হুইস্টন ব্রিজে যাই, একটু হুইস্টন ব্রিজ তোমাদের মনে করায় দিই। হুইটস্টোন ব্রিজ। সো হুইটস্টোন ব্রিজ কি বলতো? সো হুইটস্টোন ব্রিজ মানে অবশ্যই আমরা অ্যাটলিস্ট নাম থেকে এটুকু বুঝতে পারতেছি এখানে ব্রিজের মতো কোনো একটা স্ট্রাকচার আছে। ব্রিজের মতো কি আছে বলো? ব্রিজের মতো কোনো একটা স্ট্রাকচার আছে। এই ধরো একটা সার্কিট, আজকে সার্কিটই আঁকতে পারতেছি না, বয়স হয়ে যাচ্ছে রে, বেশি দিন আর পড়াইতে পারবো না তোমাদের। আচ্ছা ঠিক আছে, তো এই ধরো একটা হুইটস্টোন ব্রিজের মতো স্ট্রাকচার, এটি কি কমপ্লিট হুইটস্টোন ব্রিজ হয়েছে? হয় নাই। কারণ কি? কারণ এখানে তো ব্রিজই নাই। ব্রিজ কাকে বলে বলো? এই যে মাঝখানের যে একটা রোধ থাকে, অনেক সময় গ্যালভানোমিটার ইউজ করা হয়, অনেক কাহিনী করা হয়। তো মূল কথা এই যে মাঝখানের যে রোধটা বা মাঝখানের যে ব্রাঞ্চটা, যেটা হচ্ছে এই দুই পয়েন্টের মাঝখানে আছে, সাপোজ এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এইটাকেই বলা হয় ব্রিজ, এটাকেই বলা হয় ব্রিজ, ঠিক আছে? অর্থাৎ এই যে মাঝের যে ব্রিজের মতো স্ট্রাকচারটা, এটার থেকে হচ্ছে মেইনলি নামকরণটা আসছে হুইস্টন দেন ব্রিজ। ওকে, তো এখন কথা হচ্ছে এই যে হুইস্টন ব্রিজের যে দুইটা ভাগ, একটা হচ্ছে ব্যালেন্সড হুইস্টন ব্রিজ, আরেকটা হচ্ছে আনব্যালেন্সড। এদের মধ্যে কাহিনীটা কি আসলে? একটা ব্যালেন্সড আর একটা কি আনব্যালেন্সড, এদের মধ্যে কাহিনীটা কি, তুমি কিভাবে চিনবা একটা ব্যালেন্সড আর একটা আনব্যালেন্সড? সো এটা বোঝার আগে আমরা আরো একটা কনসেপ্ট বুঝে আসি, কারণ তোমরা অনেকে আই গেস মনে করতেছো যে ভাইয়া ইংলিশ পারে না, একটা ব্যালেন্স হলে তো আর একটা ইমব্যালেন্স হওয়ার কথা, তাই না? অনেকের মাথায় আসতেছে, আমি জানি। তো একটু ক্লিয়ার করি বিষয়টা, ক্লিয়ার করি। ইমব্যালেন্স, হ্যাঁ, এটাও নেগেটিভ অর্থে ব্যালেন্স ব্যবহার করা হয়েছে। ইমব্যালেন্স বলতে বোঝায় মেইনলি প্রপোর্শনালি নট ইকুয়াল,
প্রপোর্শনালি নট ইকুয়াল। ঠিক আছে, তুমি অনুপাত করলে অনুপাত করে দেখলে যে আসলে জিনিসটা ইকুয়াল না, তো তখন তোমার এই জিনিসটা হচ্ছে ইমব্যালেন্স হিসাবে প্রকাশ করা হবে। কিন্তু আনব্যালেন্স ইউজ করা হচ্ছে মেইনলি আনস্টেডি সিনারিওর ক্ষেত্রে। যখন আনস্টেডি বুঝাবে তখন হচ্ছে ইমব্যালেন্স না, তখন হচ্ছে মেইনলি আনব্যালেন্স ইউজ করা হয়। এবং ইমব্যালেন্সকে অনেক সময় রেয়ার কেসে ডিসব্যালেন্সও বলা যেতে পারে। ঠিক আছে, হোয়াটএভার, আমরা একটু ইংলিশ পড়াইলাম, কেউ কিছু মনে করো না। সো এখন কথা হচ্ছে আমরা আনব্যালেন্স, ব্যালেন্স আর ডিসব্যালেন্স, ইমব্যালেন্স সব কিছুই বুঝলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে ব্যালেন্সড হুইস্টন ব্রিজটা কি। তো ব্যালেন্সড হুইস্টন ব্রিজ হচ্ছে সেটা যদি এমন হয়, যদি কোনো একটা কিছু এমন হয় যে এই যে মাঝখানে যে ব্রিজটা আছে এই ব্রিজের যে কারেন্ট ফ্লো সেটা যদি 0 হয় তবে সেটাকে বলা হবে ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। কথাটা বুঝি। যদি ব্রিজ বরাবর কোনো কারেন্ট ফ্লো না হয় সেটা কি, সেটা হচ্ছে ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। এই যে মাঝখানের যে ব্রিজটা, এই এটা আছে কি বলে, এটা ব্রাঞ্চটা যে আছে এটাই হচ্ছে মূলত ব্রিজ। আর ব্রিজ বরাবর যদি তোমার কারেন্ট ফ্লো না হয় সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে একটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। তো আই গেস বুঝতে পারছি। আচ্ছা, এখন বলো যে কারেন্ট ফ্লো হইলো না, এটা দ্বারা আসলে কি বুঝলা তুমি, কি বুঝলা বলো? কারেন্ট ফ্লো কেন হয়? কারেন্ট ফ্লো কেন হয় আগে এটা বোঝো। কারেন্ট ফ্লো কেন হয় হচ্ছে মেইনলি বিভব পার্থক্যের কারণে। যদি বিভব পার্থক্য থাকে সেখানে কি হয়, কারেন্ট ফ্লো হয়। যদি বিভব পার্থক্য থাকে সেখানে আই নট ইজিক্যাল টু 0 হয়। তার মানে বলো যে আসলে কারেন্ট ফ্লো হয় না কখন? কারেন্ট ফ্লো হবে না যখন বিভব পার্থক্য থাকে না। যখন বিভব পার্থক্য থাকে না মানে ডেল ভি ইজিক্যাল টু 0 যদি হয় সেই ক্ষেত্রে আই ইজিক্যাল টু 0 হবে। ঠিক আছে, যদি ডেল ভি 0 না হয় আইও 0 হবে না। বিভব পার্থক্য আছে, প্রবাহ 0 হবে না, প্রবাহ হবে। যদি ডেল ভি 0 হয় অর্থাৎ বিভব পার্থক্য নাই, তাহলে কি প্রবাহ কি হবে? হবে না। একটু দেখি, আমরা ধরি যে এই যে এ পয়েন্টের বিভব হচ্ছে আমরা ধরলাম ভি এ আর বি পয়েন্টের বিভব ধরলাম আমরা ভিবি। সো আমরা ক্যালকুলেট করি যে আসলে ডেল ভি মানে কি বুঝাবে। ডেল ভি মানে বুঝাবে ভি এ মাইনাস ভিবি। ঠিক আছে, ভি এ থেকে কেন মাইনাস করলাম, ভিবি থেকে কেন মাইনাস করলাম না? কারণ দেখো কারেন্ট ফ্লোর ডাইরেকশনটা কি, এ থেকে বি এর দিকে। আর আমরা জানি যে কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হয়। তার মানে এটা কি উচ্চ বিভব আর এটা কি নিম্ন বিভব, এটা হাই ওইটা লো। তার মানে কি তোমাকে বড়টা থেকে ছোটটা মাইনাস দিলে তুমি এখানে পার্থক্য পাচ্ছ। ওকে, ব্যাপারটা কি বুঝতে পারছি? তো এখন বলো, যেহেতু বলা হয়েছে যে ব্যালেন্স হুইস্টন ব্রিজে কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে এখানে বিভব পার্থক্য কত হবে? 0 হবে। বিভব পার্থক্য তাহলে কত হবে? 0 হবে। তার মানে ভি এ মাইনাস ভিবি ইজ ইকাল টু 0। তার মানে ভি এ সমান সমান ভিবি। কথাটা কি বুঝতে পারছি? ভি এই আছে, ভি এই আছে, ভিবি হয়ে গেছে ভি এ। ভি এই আছে, ভিবি হয়ে গেছে ভি এ। তার মানে দেখো যে এই পয়েন্টটার ভোল্টেজ এখন ভি এ, ই পয়েন্টটার ভোল্টেজ এখন ভি এ। তার মানে দুইটা পয়েন্ট একই টাইপের ভোল্টেজের মধ্যে আছে বা ভোল্টেজ পার্থক্য 0-র মধ্যে আছে। এখানে কারেন্ট ফ্লো হবে? হবে না। কারেন্ট ফ্লো রিজন হচ্ছে ভোল্টেজ পার্থক্য বা বিভব পার্থক্য। কিন্তু এখানে তোমার বিভব পার্থক্যই নাই, দুইটা পয়েন্টের বিভব সেম হয়ে গেছে। তার মানে এখানে কারেন্ট ফ্লোর কোনো পসিবিলিটিও নাই। ব্যাপারটা বুঝতে পারছি? এবং এই ধরনের হুইস্টন ব্রিজকেই বলা হয় ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। ওকে ওকে, ক্লিয়ার। এখন কথা হচ্ছে ইমব্যালেন্স হুইস্টন ব্রিজ তাহলে কোনটা হইতে পারে? তো এটা একটা ইমব্যালেন্স হুইস্টন ব্রিজ হইতে পারে যদি এই বরাবর ফ্লো হয়। ঠিক আছে, তো প্রথমে কারেন্ট ডিস্ট্রিবিউট হলো। ঠিক আছে, ডিস্ট্রিবিউট হলো, উপরে একভাবে ডিস্ট্রিবিউট হলো, নিচে আরেকভাবে ডিস্ট্রিবিউট হলো। কারেন্ট যখন এই প্রান্ত থেকে সেম পরিমাণে গেছিল কারেন্ট, দেন উপরে হচ্ছে মেইনলি হলুদ কারেন্ট আকারে ডিস্ট্রিবিউট হলো, নিচে সবুজ কারেন্ট আকারে ডিস্ট্রিবিউট হলো। দেন এই পয়েন্টে যাওয়ার পর কি হয়েছে দেখো তো, এই হলুদ কারেন্ট ভাগ হয়ে গেছে, একটা লাল কারেন্ট তৈরি করছে, একটা খয়েরি কারেন্ট তৈরি করছে, তাই না? দেন দেন আবার দেখো, দেন এই পয়েন্টে যাওয়ার পর এই সবুজ কারেন্ট আর লাল কারেন্ট যুক্ত হয়ে বেগুনি কারেন্ট তৈরি করছে। এবং আলটিমেটলি কি হবে বলতো? আলটিমেটলি আবার নীল কারেন্টই তৈরি হবে। ঠিক আছে, কারণ যে পরিমাণ কারেন্ট ইনপুট যায় সেই পরিমাণ কারেন্ট আউটপুট যাইতেই হবে। এটা হচ্ছে কিরশফের কারেন্ট ল থেকে আসে। কিরশফের কারেন্ট লটাও আমরা অনেকে অর্ধেক জানি। কিরশফের কারেন্ট ল বলতে আমরা অনেকেই বুঝি যে
একটি বিন্দুতে যে পরিমাণ কারেন্ট আসবে, সাপোজ I1 কারেন্ট আসলো, I2 কারেন্ট আসলো, সেই পরিমাণ কারেন্টই বের হবে। মানে কি দাঁড়াচ্ছে যে I1 কারেন্ট আসছে, I2 কারেন্ট আসছে, বের হয়েছে কত I3, I4, I5। ঠিক আছে, এটাকে KCL কিরশফের কারেন্ট ল বলে। কিন্তু এটা অসম্পূর্ণ। কিরশফের কারেন্ট ল শুধু যে বিন্দুর কথা বলছে এমন না, কিরশফের কারেন্ট ল বলছে বিন্দু না, শুধু তোমার যদি সার্কিটের কোনো পার্টের মধ্যে, সাপোজ ধর এখানে একটা জটিল সার্কিট আছে, এখানে সার্কিট, এখানে সার্কিট, এবং এই সার্কিটের মাঝখানে ধরো যে দুই সাইড থেকে I1 I2 কারেন্ট আসছে, এবং বের হওয়ার সময় I3 I4 এবং I5 কারেন্ট আকারে বের হয়েছে। তার মানে কি? তার মানে যেহেতু তোমার এই যে লুপটা আছে বা এই যে সার্কিটের পার্টগুলো আছে, এই পার্টগুলোয় তো ইলেকট্রন তৈরি হইতে পারে না, তাই না? ইলেকট্রনকে তৈরি হওয়ার কোনো পসিবিলিটি আছে? এই বরাবর কিন্তু ইলেকট্রন তৈরি হওয়ার কোনো পসিবিলিটি নাই। তার মানে তোমার যে পরিমাণ কারেন্ট আসছে, যেরকম I1 আর I2 কারেন্ট আসছে, এখানে বের হওয়ার সময় I3 আর I4 আর I5 কারেন্ট বের হয়েছে, তার মানে এরা ইকুয়াল হবে, এরা ইকুয়াল হইতে বাধ্য, মাস্ট, কেউ ঠেকাইতে পারবে না। কথা কি বুঝতে পারছি? কথা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে কথা ক্লিয়ার। এখন কথা হচ্ছে, তাইলে দেখো, তাইলে কিন্তু এখানে কিন্তু ঘটনা অন্যরকম ঘটে গেল। এখানে ঘটনা কি করছে? এখানে ঘটনা অন্যরকম ঘটে গেছে। কিভাবে অন্যরকম ঘটলো? যে নর্মালি কি মাঝ বরাবর যখন ব্যালেন্স টুইস্টন ব্রিজ থাকে, তখন এই মাঝ বরাবর কোনো কারেন্ট ফ্লো হয় না, কিন্তু মানে কারেন্ট ফ্লো জিরো থাকে। কিন্তু এখন এটা ইমব্যালেন্স টুইস্টন ব্রিজ, এবং তার মানে কি? তার মানে এর মাঝ বরাবর কারেন্ট ফ্লো জিরো হবে না, তার মানে কারেন্ট ফ্লো হবে সাপোজ 10 হইতে পারে, 20 হইতে পারে, 30 হইতে পারে। আর কারেন্ট ফ্লো কখন হয়? কারেন্ট ফ্লো হয় হচ্ছে তখনই যখন বিভব পার্থক্য থাকে, তাই না? কারেন্ট ফ্লো তখনই হয় যখন বিভব পার্থক্য থাকে। তার মানে তুমি যদি এই পয়েন্টটা নাও, এই পয়েন্টের মান ভিবি আসবে, এই পয়েন্টের মান ভিএ আসবে, আর ভিবি আসবে। তার মানে এখানে ডেল ভি সমান সমান ভিএ মাইনাস ভিবি, সেম কনসেপ্ট। কারণ আমরা ধরছি ভিএ থেকে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে কারেন্ট ফ্লো হয়েছে, এবং উচ্চ বিভব থেকে নিম্ন বিভাগের দিকে কারেন্ট ফ্লো হয়। সো আলটিমেটলি ভিএ হচ্ছে হাইকে রিপ্রেজেন্ট করতেছে, ভিবি লোকে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে ডেল ভি সমান সমান ভিএ মাইনাস ভিবি, এবং যে অ্যান্সারটা নট ইজিক্যাল টু 0 আসবে, এবং VA ইজ গ্রেটার দেন VB হবে। ঠিক আছে? তো আই গেস আমরা কনসেপ্টটা বুঝতে পারছি। তো এটাই হচ্ছে ইমব্যালেন্স না তো আনব্যালেন্স। ঠিক আছে? সো ব্যালেন্স টুইস্টন ব্রিজ আমরা বুঝলাম, আনব্যালেন্স টুইস্টন ব্রিজও আমরা বুঝতে পারলাম। এখন বলো দেখি আনব্যালেন্স টুইস্টন ব্রিজ কিভাবে সলভ করতে হয়। তো আনব্যালেন্স টুইস্টন ব্রিজ সলভ করার জন্য ওয়ে হচ্ছে ওয়াই ডেল্টা বলে এটাকে। অনেকে আমরা করি, অনেকে আমরা করি না, কিন্তু আমি যেটা বলবো যে এটা আসলে তোমাদের সিলেবাসের বাইরে, এটা তোমার কখনোই আসে না, যদি না ছাপায় ভুল হয়। ছাপায় ভুল হলে হইতে পারে, ধর যে 5-এর জায়গায় ভুল করে 6 চলে আসছে, ছাপায় ভুল হলে হইতে পারে। কিভাবে হইতে পারে সেটা একটু পরে বলতেছি। কিন্তু কথা হচ্ছে, যদি ছাপায় ভুল না হয়, তোমাদের কখনোই আনব্যালেন্স টুইস্টন ব্রিজ দিবে না। ঠিক আছে? আর যদি দেয়া বসে, সেই ক্ষেত্রে তোমাকে এই যে ওয়াই ডেল্টা অথবা কিরশফ দ্বারাও করা যেতে পারে। ঠিক আছে? সো এই অ্যাক্সিডেন্টাল কেসের জন্য ওয়াই ডেল্টা শেখা বা তোমার ইমব্যালেন্স সিস্টেম ট্রাই করা, এটা আসলে তোমাদের পুরোটাই পার্সোনাল উদ্যোগ। ঠিক আছে? তোমরা যদি খুব ডিপ নলেজ জানতে চাও, ঠিক আছে, তোমাদের নলেজ বাড়াবে এটা, কিন্তু তোমাদের একাডেমিক কিংবা অ্যাডমিশন এটা হেল্পফুল হবে না ধরে রাখলেই ভালো। হওয়ার সম্ভাবনা খুবই কম, এক্সট্রিম লেভেলের কম। ওকে, সো আই গেস আমরা সবাই ব্যাপারগুলো বুঝতে পারছি। এখন কথা, ব্যালেন্সড হওয়ার শর্ত কি? একটা হুইস্টন ব্রিজ এটা, সো ব্যালেন্সড হওয়ার শর্ত হচ্ছে, তুমি যদি প্রথমে নামকরণ করো পি কিউ আর এস, আর এই বরাবর তোমার ধরো যে সামথিং কোনো একটা ক্যালভানোমিটার আছে বা কিছু একটা আছে। সো ব্যালেন্সড হওয়ার শর্ত যদি রোধ এমন হয় যে পি বাই কিউ সমান সমান আর বাই এস হয়, তবে ওই হুইস্টন ব্রিজটা ব্যালেন্স হবে। এবং পি বাই কিউ কিন্তু তুমি ডিফারেন্ট ওয়েতে চুজ করতে পারো। ঠিক আছে? কিরকম ভাবে একটু বলি। পি এর পরে নিচে তুমি কিউ লিখতে পারো, আবার এই পাশে আর লিখতে পারো, অথবা এখানে কিউ লিখতে পারো, এখানে আর লিখতে পারো, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি এই কাজটা করো, যে সাপোজ ভাই বলছে যে যে কোনো জায়গায় পি, যে কোনো জায়গায় কিউ লেখা যায়, তার মানে এই যে আমরা এইভাবে লিখলাম,
পি এটা, কিউ এটা, পি এটা, আর কিউ কোনটা, কিউ এটা, আর এটা এস এটা। এবার ভাই হবে না, এবার ভাই হবে না। ভাই তোমাকে বলে নাই যে যে কোনো জায়গায় পি কিউ লেখা যায়, ভাই তোমাকে বলছে যে হয় ডানে কিউ যাবে অথবা নিচে কিউ যাবে, আর বাকিটা আর যাবে। ঠিক আছে, কখনোই বিপরীত পাশে, সাপোজ এখানে পি হইলে কখনোই এর উল্টা পাশে কিউ হবে না, নেভার। এটা হইলে আলটিমেটলি তোমাদের অঙ্ক মিলবে না। ঠিক আছে, রেয়ার কেস ছাড়া মিলবে না। এখন যদি ধরো যে ওই যে একটা মিম আছে দেখবা, যে ওই যে দেখছো মেবি অনেকেই, যে একটা পানির পাইপ থাকে, দেন ওইটা থেকে ডাইরেক্ট পানি পড়ার কথা, ডাইরেক্ট পানি পড়ে না, বরং পানিটা সামনে যায় পড়ে, এবং যে জায়গা পড়ে সেই জায়গায় একটা পাইপে ফুটা থাকে। সো আলটিমেটলি হ্যাঁ ঠিক আছে, ফ্লো হচ্ছে, অ্যান্সার মিলতেছে, কিন্তু কিন্তু কি, অ্যান্সার মিলতেছে কিন্তু তোমার প্রসেস ঠিক নাই। ঠিক আছে, সো এত লাকি তোমরা না, আই গেস তোমরা অভাগা, সো তোমরা তোমাদের এত লাক কাজ করবে না। যাই হোক, আমরা হুইস্টন ব্রিজ বুঝলাম, ব্যালেন্স হুইস্টন ব্রিজ বুঝলাম, আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ বুঝলাম। এখন কথা হচ্ছে যে হুইস্টন ব্রিজ থেকে তুল্য রোধ কেমনে বের করে। ঠিক আছে, হুইস্টন ব্রিজ থেকে তুল্য রোধ কিভাবে বের করে এটা বোঝা হচ্ছে ম্যান্ডাটরি, যে তুল্য রোধ ফ্রম হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজ, ব্রিজ বানান কি, ব্রিজ। ঠিক আছে, এখন আমরা আবার আঁকি, আমরা হুইস্টন ব্রিজ আঁকতে আঁকতে ক্লান্ত। পি কিউ আর এস, মাঝ বরাবর একটা গ্যালভানোমিটার থাকলো। ঠিক আছে, এখন বলো হুইস্টন প্রথম প্রথম টাস্ক হচ্ছে আমার বুঝতে হবে যে এই যে হুইস্টন ব্রিজটা আছে এটা কি ব্যালেন্স কিনা। প্রথম টাস্ক হচ্ছে এটা, যে প্রথমে খুঁজে বের করো যে এটা ব্যালেন্সড কিনা। সো এ কি, ওই হচ্ছে আমাদের পি বাই কিউ বের করতে হবে, যেটা হচ্ছে 10/20 সমান সমান হাফ। দেন আমাদের হচ্ছে আর বাই এস বের করতে হবে, আর বাই এস সমান সমান 30/50 সমান সমান 3/5, হাফ মানে 0.5, 3/5 মানে কত, 0.6, তাই না? মিলছে, এরা কি ইকুয়াল, এরা কি ইকুয়াল, এরা ইকুয়াল কিনা বাচ্চা বলতে পারে, 1-2 ক্লাসের বাচ্চারাও বলতে পারে যে এরা ইকুয়াল না, তাই না? তো এরা যেহেতু ইকুয়াল না, তার মানে এটা ব্যালেন্স না, তার মানে এটা ব্যালেন্স না, আর ব্যালেন্স না থাকলে আমরা ধরে নিচ্ছি তোমরা পারবা না, তো এর কারণে আমরা এটাকে ব্যালেন্স করে দিলাম। তো এবার তুমি ভাবো, এবার তুমি ভাবো যে 10/20 সমান সমান কত, হাফ, 30/60 সমান সমান কত, হাফ, তার মানে হাফ ইজ ইকাল টু হাফ, তার মানে জিনিসটা এখন ব্যালেন্সড। তো প্রথমে আমাদের চেক করতে হবে ব্যালেন্স কিনা। সো এটা ব্যালেন্সড আসছে, তার মানে প্রথম স্টেপ শেষ, আমরা বুঝে গেছি যে এদের দ্বারা এটা সলভ করা সম্ভব। এবং আমরা জানি যে ব্যালেন্স যদি হয় সেই ক্ষেত্রে একটা শর্ত কাজ করে, ব্যালেন্স মানে আই ইজ ইকাল টু জিরো, আই কোনটা জিরো, আই বি ধরলাম। ঠিক আছে, ব্রাঞ্চ কারেন্ট জিরো, সরি ব্রিজ কারেন্ট জিরো, আই বি মানে এই ধরো যে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজের কারেন্টটা কত হবে, জিরো হবে। এখন বলো আমরা পড়তেছি কারেন্ট ইলেকট্রিসিটি, এবং একটা ব্রাঞ্চে কারেন্টই নাই, তাইলে আলটিমেটলি ওই ব্রাঞ্চের কোনো দরকার আছে? পুরো কমন সেন্স, বিবেক দিয়ে ভাবো, বিবেক দিয়ে ভাবো, আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়তেছি, এবং 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 এই যে একটা ব্রাঞ্চ ছিল যার মধ্যে কোনো কারেন্ট নাই, সেই ব্রাঞ্চের কোনো দরকার আছে? সেই ব্রাঞ্চের কোনো দরকার নাই, সে মরে যাক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেই মাঝের যে ব্রাঞ্চটা আছে এটা আমরা আউট, মনে মনে এদের বিদায় দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এই যে মুছে ফেললাম। তো এখন বলো, এখন যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা সবাই প্রায় সলভ করতে পারবা, অনেকেই পারবা যারা একদম ফার্স্ট ইয়ার না। সো এখানে 10 ছিল, এখানে 20 ছিল, এখানে 30 ছিল, এখানে 60 ছিল। এখন বলো এরা কি শ্রেণীতে আছে না, এরা আছে শ্রেণীতে, সেম ভাবে এরাও আছে শ্রেণীতে। সেটা আমরা দেখলেই বুঝি, অনেকেই দেখলেই বুঝি, বা বেশিরভাগই দেখলেই বুঝি, কিন্তু অনেকের অনেক সময় হালকা প্রবলেম হইতে পারে, বা ধরো যে অনেক কমপ্লেক্স ম্যাথ থাকে যেখানে তোমার সিরিজ ডিটেক্ট করা যায় না। সো সিরিজ ডিটেক্ট করার একটা ট্রিক আছে, ট্রিকটা হচ্ছে যে এই যে 10 যেটা আছে, তুমি সাপোজ সাপোজ কারেন্ট ফ্লো করলাই 10 ওহমের মধ্যে দিয়ে, সাপোজ তুমি ধরে নিলে যে 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, যদি 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যায় তবে 30 ওহমের মধ্যে দিয়ে কি যাওয়া ম্যান্ডাটরি? এই ব্যাপারটা খেলে দেখবে যে যদি যদি 10 ওহমের মধ্যে থেকে কারেন্ট যায় তবে কি 30 ওহমের মধ্যে থেকেও কারেন্ট যায় ম্যান্ডাটরি? যদি ম্যান্ডাটরি হয় তারা সিরিজে আছে। ঠিক আছে, দুটি সিরিজে থাকা জিনিসের মধ্যে থেকে একটির মধ্যে থেকে যে কারেন্ট যায় অপরটির মধ্যে থেকে সেই কারেন্ট যেতে বাধ্য, মাস্ট, কারণ সিরিজ মানে তারা একই ব্রাঞ্চে আছে। ঠিক আছে, একই ব্রাঞ্চ মানে তো বুঝি নাকি, ব্রাঞ্চ মানে যার কোনো শাখা নাই, যে ধরো এখানে কোনো শাখা নাই, এটা একটা ব্রাঞ্চ, এটা কিন্তু ব্রাঞ্চ, কিন্তু এটা কিন্তু ব্রাঞ্চ না, এটা কিন্তু ব্রাঞ্চ হবে না, কারণ কি এই যে এই পয়েন্টটার পর শাখা তৈরি হয়ে গেছে, এই যে উপরে একটা শাখা নিচে একটা শাখা, তাই না? সো আলটিমেটলি
আমরা কনসেপ্টটা বুঝতে পারলাম, যখন একই ব্রাঞ্চে থাকে তখন তারা হচ্ছে সিরিজ, আর সিরিজে যদি থাকে বা একই ব্রাঞ্চে যদি থাকে তবে প্রথমটার মধ্যে যে কারেন্ট যায় দ্বিতীয়টার মধ্যে সেই কারেন্ট যেতে বাধ্য। প্রথমটায় কারেন্ট গেলে দ্বিতীয়টা কারেন্ট না যাওয়ার কোনো পসিবিলিটি নাই। ওকে, তার মানে এখানে তুমি দেখো এই জিনিসটা আমার এইভাবে তোমার ইকুইভ্যালেন্ট সার্কিট বানানো যায় না, বা তুল্য সার্কিট বানানো যায় না। ধর যে উপরে আছে 10 আর 30 40, নিচে আছে কত 20 আর 60 80, তাই না? এরপরে কি 80 আর 40 প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে আরপি বের করার সূত্র কি 1/rp = 1/40/1/80 = 3/80, দেন 80/3, আর 80/3 মানে কত 26.666 প্রায়, ঠিক আছে 26.666, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখানে একটা ট্রিক আমরা জেনে রাখি যে আরপি কিন্তু এইভাবেই বের করতে হবে এমন না, আরপি মুখে মুখে করা যায় বা অনেক ইজি ওয়ে আছে। সেটা হচ্ছে লসাগু ডিভাইডেড বাই লসাগু বাই R1 প্লাস লসাগু বাই R2 প্লাস ডট 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 ডট, ঠিক আছে। এটা হচ্ছে মেইনলি একদম বেসিক ফর্মুলা। সো 40 আর 80 লসাগু কত? খুবই কঠিন জিনিস নাকি? 40 80 80 হচ্ছে 40 দ্বারা বিভাজ্য, তার মানে 40 আর 80 লসাগু 80 হবে। এটা যারা জানি না তারা ভালো মানুষ, অনেক ভালো মানুষ তারা। তো আমরা একটু দেখি যে আশা করতেছি তোমরা সবাই জানো এটা যে 40/80, তাই ঠিক আছে। তো এদের লসাগু হচ্ছে আলটিমেটলি 80। এখন কথা হচ্ছে তুমি কি কয়টা রোধ আছে? 2টা রোধ। তার মানে তুমি 80কে 40 দ্বারা ভাগ করো, মনে মনে ভাগ করলা, আবার 80কে 80 দ্বারা ভাগ করলা, তার মানে 80/2 + 1, ঠিক আছে। এগুলো সব আমরা মনে মনে করার জন্য, নট তোমার যে এটা ইসেই করতে হবে এরকম না। আমরা কিভাবে ভাববো কিভাবে বলো? আমরা প্রথমে দেখবো যে 40 আর 80 লসাগু কত। সব ক্ষেত্রে এটা মনে মনে ভাবে করতে পারবা না, কিন্তু যেগুলাতে তোমার কমন লসাগু পাওয়া যায় বা সুন্দর লসাগু পাওয়া যায়, এরকম 40 আর 80 লসাগু কত 80। এখন 40/80 মানে তো 2, আর 80/80 মানে 1, 2 আর 1 3, তার মানে অ্যান্সার কত? লসাগু 80/3। খুবই ইজি হিসাব, একেবারে মুখে 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 করা যায় এগুলো, ঠিক আছে। তো আই গেস আমরা ব্যাপারটা বুঝতে পারছি। সো আমরা যেটা করলাম, প্যারালাল আমাদের করা শেষ। তো আলটিমেটলি এখান থেকে আর ইকুইভ্যালেন্ট চলে আসতেছে, আর আর ইকুইভ্যালেন্ট মানে তুল্য রোধ, ঠিক আছে 6 প্রায়। সো আই গেস আমরা বুঝলাম যে হুইস্টন ব্রিজের মেইনলি তুল্য রোধ কিভাবে বের করতে হয়, এবং এই জায়গা থেকে আমরা মূলত কি শিখবো এটা বলো। সেই জায়গা থেকে আমরা মূলত শিখলাম এই জিনিসটা যে আসলে বিভব পার্থক্য যদি না থাকে, যদি বিভব পার্থক্য না থাকে, অথবা দুটি বিন্দুর বিভব সেম হয়, একই হয়, তবে কারেন্ট ফ্লো হয় না, বাংলায় তড়িৎ প্রবাহ হবে না, ঠিক। তো আমরা বুঝতে পারলাম যে আসলে যদি দুইটা পয়েন্টের বিভব পার্থক্য সেম হয়ে যায় তখন আলটিমেটলি এদের মাঝখানে কারেন্ট যায় না। ইভেন যদি এই দুইটা পয়েন্টের বিভব সেম থাকে এবং মাঝখানে একটা জটিল সার্কিটও থাকে, তুমি যদি ইনশিওর করতে পারো যে এই সার্কিটের মধ্যে কোনো ব্যাটারি নাই, যদি তুমি ইনশিওর করতে পারো, তার মানে এইখানেও তোমার কোনো কারেন্ট ফ্লো হবে না। কারণ কি? কারণ ভিতরে যেহেতু ব্যাটারি নাই, তার মানে যদি ভিতরে কোনো কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টগুলো এই পথেই আসছে এবং এই পথে বের হয়েছে, তাই না? ভিএ পথে ভিতরে গেছে এবং ভিএ পথে বের হয়েছে, বা ভিএ ভোল্টেজের মধ্যে থেকে বের হয়েছে। কিন্তু আমরা জানি যে আসলে ভিএ থেকে এ বিন্দুর দিকে কখনো কারেন্ট ফ্লো পসিবল না, বা একই ভোল্টেজের মাঝখানে কখনো কারেন্ট ফ্লো পসিবল না। তোমার ইন্টারনাল ভাবে তোমার ব্যাটারি থাকলে তাদের মধ্যে কারেন্ট ফ্লো তৈরি হইতে পারে, কিন্তু যদি ব্যাটারি না থাকে এই ক্ষেত্রে কোনো কারেন্ট তৈরি হবে না। যাই হোক, আমরা এত জটিলতায় যাব না। আমরা মূলত এখন ডাইরেক্টলি, যেহেতু হুইস্টন ব্রিজ আমাদের বোঝা শেষ যে আসলে হুইস্টন ব্রিজ কিভাবে কাজ করে, আমরা এখন ডাইরেক্টলি সিমেট্রিকের কনসেপ্টে চলে যাব, বা সিমেট্রিক্যাল সার্কিটগুলো সলভের দিকে ধাবিত হব। ঠিক আছে। সো সিমেট্রিসিটি বোঝার জন্য আমরা একটু খুবই সুন্দর একটা এক্সাম্পলের কথা ভাবি। সিমেট্রিসিটি বলতে আসলে কি বোঝা, আগে এটা বুঝি। যে আসলে ধরো 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 বি একটা অ্যালফাবেট, দেন সি একটা অ্যালফাবেট, ঠিক আছে। তো বি একটা অ্যালফাবেট। তো এখন দেখো যে এই যে অক্ষরটা আছে, এই অক্ষর উপরের দিকে যেমন দেখতে নিচের দিকেও তেমন দেখতে না?
আর সি এর কথা বাদ। এই অক্ষর উপরেও যেমন দেখতে নিচেও কিন্তু তেমন দেখতে। তার মানে কি, এই অক্ষের সাপেক্ষে বি বি এর উপরের পার্ট আর নিচের পার্ট মিরর ইমেজ। তার মানে এরা কাইন্ড অফ সিমেট্রিক। ঠিক আছে, সেম ভাবে ধরো যে তোমরা যদি আরেকটা এক্সাম্পল ভাবো, কি হইতে পারে, এ বি সি ডি ই ই ই, ধরো ই। ঠিক আছে, ইও সেম কেস, ইও কিন্তু সেম বিষয় যে আসলে এই অক্ষের সাপেক্ষে উপরে যেমন দেখতে নিচেও তেমন দেখতে। তার মানে এরা হচ্ছে সিমেট্রিক। কিন্তু তোমাকে যদি একটা অন্য একটা এক্সাম্পল দেয়, সাপোজ এম, যদি এম বলে, এম কি তোমার মধ্যবিন্দু বরাবর যাওয়া, মাঝ বরাবর যাওয়া অক্ষের সাপেক্ষে উপরে আর নিচে সেম দেখতে? সেম দেখতে না। তাহলে কিন্তু এরা কিন্তু সিমেট্রিক না। এরা সিমেট্রিক কিন্তু এম কিন্তু সিমেট্রিক না। ঠিক আছে, তো এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে সিমেট্রিক বা প্রতিসমতা বা মিরর ইমেজ, মানে রিলেটেড জিনিস, সব কাছাকাছি জিনিস। তো এই জিনিসটা আসলে কারেন্টের ক্ষেত্রে বা কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে খুব ইফিসিয়েন্ট ভাবে ইউজ করা যায়। তো কিভাবে ইউজ করা যায় সেটা বুঝতে হলে প্রথমে আমাদের একটা খুবই বাস্তব উদাহরণ বুঝতে হবে। ধরো ধরো এই রাস্তা দিয়ে 10,000 জন মানুষ যাচ্ছিল এবং দেখতে পেলো যে এই মোড়ে আসার পর, সে দেখতে পেলো যে দুইটা ওয়ে তৈরি হয়ে গেছে এবং দুইটা ওয়ে দেখতে সেম টু সেম, কোনো পার্থক্য নাই, উপরে যেমন দেখতে নিচেও তেমন দেখতে। তো কি হবে বলতো? তো নর্মালি যেটা হবে যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, যে এই সাইডে উপরে যাবে 5,000 জন, নিচে যাবে 5,000 জন। ঠিক আছে, সামান্য পার্থক্য আসতে পারে, হইতে পারে যে উপরে তোমার 4,999 গেল, নিচে 5,001 গেল। ঠিক আছে, কিন্তু অবশ্যই 5,000-এর কাছাকাছি একটা মান দিবে, এরকম হবে না? তো মানুষের ক্ষেত্রে অনেকগুলা মানুষ দিয়ে তোমার ফ্লো যেমন হয়, কারেন্টের ক্ষেত্রেও ফ্লো সেম টু সেম হয়। সেম টু সেম কনসেপ্টের উপর ডিপেন্ড করে, একদম 95% ম্যাচ। ঠিক আছে, তো কারেন্টের ক্ষেত্রে একই জিনিসটা কিভাবে কাজ করবে? ধরো এই বরাবর একটা কারেন্ট যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, উপরে দেখলে একটা 10 ওহমের রোধ, নিচে দেখলে একটা 10 ওহমের রোধ। এখন বলো কারেন্ট কিভাবে যাবে? কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রনের ফ্লো। এখানে কয়েকটা ইলেকট্রন আছে, ধরলাম 10,000টা ইলেকট্রন আছে। তো এখন দেখতে পারলো যে উপরের পথে তার বাধা হচ্ছে 10 ওহম, মানে উপরের পথটা যতটুকু যেমন দেখতে, নিচের পথটা সেম টু সেম দেখতে। তাইলে যেটা হবে যে ইলেকট্রনের কাছে যেহেতু দুইটা সেম টু সেম, তার মানে উপর উপর বরাবর ইলেকট্রন যাবে অর্ধেক, নিচ বরাবর ইলেকট্রন যাবে অর্ধেক। উপর বরাবর কারেন্ট হবে 5, নিচ বরাবর কারেন্ট হবে 5। ঠিক আছে, 5 আর 5 আলটিমেটলি 10। ব্যাপারটি কি বুঝতে পারছি? এইভাবেই জিনিসটা কাজ করে, 5 আর 5 আলটিমেটলি 10 হয়ে যাবে। যদি এমন হইতো যে তিনটা ভাগ হয়েছে, 9 অ্যাম্পিয়ার কারেন্ট তিনটা ভাগ হয়েছে, তিনটা রাস্তা আছে, তিনটাতেই সেম সেম রোধ, তার মানে আলটিমেটলি উপরে যাবে 3 অ্যাম্পিয়ার, মাঝে 3 অ্যাম্পিয়ার, নিচে 3 অ্যাম্পিয়ার, কারণ তিনটাতে সেম পরিমাণ রোধ, তাই না? সো আলটিমেটলি ইলেকট্রনের কাছে উপরের পথে যাওয়া যে কথা, নিচের পথে যাওয়া সেই কথা, মাঝের পথে যাওয়া সেম টু সেম কথা। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এটা হচ্ছে 1 নম্বর পার্ট বা 1 নম্বর কেস, যেখানে হচ্ছে আমরা একই রকম রাস্তা দেখে আসলে খুব ইজিলি অ্যান্সার বলে দিতে পারতেছিলাম। ঠিক আছে, দেন আমরা সেকেন্ড আর একটা কেস দেখি। সো বেশ অদ্ভুত সার্কিট, খুব জটিল একটা সার্কিট এখানে আঁকছি আমরা। তো এখন কথা হচ্ছে যে এই সার্কিটে তোমাকে বলা আছে যে উপরের ব্রাঞ্চে ফ্লো এর মান আই হচ্ছে 10, এবং তোমাকে কোশ্চেন করছে নিচের ব্রাঞ্চে ফ্লো এর মান কত হবে। তো এই জিনিস একটু মন দিয়ে বোঝো, মন দিয়ে একটু ভাবো যে আসলে ঘটনা কি এখানে। আমরা ধরে নিলাম যে এই বরাবর ফ্লো হচ্ছে আই কারেন্ট, ঠিক আছে, বা I1 কারেন্ট। I1 কারেন্ট কত হতে পারে? ধরলাম যে আমরা এখানে এই বরাবর 10,000টা ইলেকট্রন যাচ্ছে। তো এই পয়েন্টে আসার পর ইলেকট্রন দেখবে যে উপরেও যেমন দেখতে নিচেও তেমন দেখতে, উপরেও যেমন নিচেও তেমন। তো এই সময় ওরা হচ্ছে ডিসাইড করে নেবে যে যেহেতু তারা বৈষম্য করে না, ঠিক আছে, মানুষের মতো তাদের মধ্যে কোনো বৈষম্য নাই, যদি উপরে আর নিচে সেম সেম দেখতে হয় তার মানে তারা ফ্লো এর সময়ও সেম সেম রুল ফলো করবে, যে উপরে সাপোজ 10,000টা ইলেকট্রনে 4,000টা গেল, নিচেও তখন 4,000টা গেল। ঠিক আছে, দেন সেম টু সেম ভাবে প্রত্যেকটা ব্রাঞ্চে ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে, তার মানে মূল কথা হচ্ছে তোমার এই পয়েন্টে যদি বা এই রোডটার মধ্যে যদি কারেন্টের মান 10 হয়,
এই রোডটার মধ্যে কারেন্টের মান 10 হইতে বাধ্য। কেন বাধ্য? কারণ এরা হচ্ছে মিরর ইমেজ। ঠিক আছে, যেহেতু মিরর ইমেজ তার মানে উপরের রোডটা যদি কারেন্ট 10 হয়, নিচের রোডটাও কারেন্ট 10 হইতে বাধ্য। এবং আলটিমেটলি তোমার এই কারেন্টগুলো আবার একসাথে হয়ে এই সেম কারেন্ট আকারে বের হয়ে যাবে। ঠিক আছে, এই I1 আর এই I1 সেম হয়ে যাবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছি? যেহেতু এই অক্ষের সাপেক্ষে উপরে যেমন দেখতে নিচেও তেমন দেখতে, তার মানে উপরের এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ সেম সেম, তার মানে এই ব্রাঞ্চের কারেন্ট আর এই ব্রাঞ্চের কারেন্ট সেম সেম হবে। আবার উপরের এই ব্রাঞ্চ সেম সেম, তার মানে এই ব্রাঞ্চের কারেন্ট আর এই ব্রাঞ্চের কারেন্ট সেম সেম হবে। ঠিক আছে, তো এইভাবেও আমরা এই সিমেট্রিক ব্যাপারটা ইউজ করতে পারি। যখন মাঝ মাঝ বরাবর অক্ষের সাপেক্ষে উপরের আর নিচে সেম সেম থাকে, তার মানে উপরের প্রত্যেকটা ব্রাঞ্চে যে পরিমাণ কারেন্ট থাকবে, নিচের সেম টাইপের ব্রাঞ্চে বা সেম জায়গায় থাকা ব্রাঞ্চেও সেম পরিমাণ কারেন্ট থাকবে। ঠিক আছে, দেন ফাইনালি আরেকটা কেস, এই কেসটাই আর কি, এই কেসটা একটু ব্রড ভাবে। তো এখানেও সেম কাহিনী, যে আসলে মূল অক্ষের সাপেক্ষে কি, এই অক্ষের সাপেক্ষে উপরে যেমন দেখতে নিচেও তেমন দেখতে। এবং যদি এরকম হয় সেই ক্ষেত্রে উপরের প্রত্যেকটা ব্রাঞ্চে, সাপোজ এই ব্রাঞ্চের ফ্লো যদি I1 হয়, তবে নিচের যে ব্রাঞ্চটা আছে, নিচের ব্রাঞ্চ কোনটা, এটা, এই ব্রাঞ্চের ফ্লো কত হবে, I1 হবে। এই ব্রাঞ্চের ফ্লো যদি I2 হয়, তবে এই ব্রাঞ্চের ফ্লো কত হবে, I2 হবে। সেম টু সেম হবে, কোনো চেঞ্জ আসবে না। এবং ফ্লো এর পাশাপাশি সকল কিছু, সকল বৈশিষ্ট্য সেম টু সেম হবে। উপরের পার্টের সকল বৈশিষ্ট্য নিচের পার্টের বৈশিষ্ট্যের সাথে সিমিলার হবে। অর্থাৎ এই পয়েন্টের যে বিভব, এটা যদি VA হয়, এই পয়েন্টের বিভবও VA হবে। এই পয়েন্টের বিভব যদি VB হয়, এই পয়েন্টের বিভবও কি VB হবে। সো আই গেস আমরা বুঝতে পারছি, যখন একটা অক্ষের সাপেক্ষে একটা সার্কিট মিরর ইমেজ হয়ে যায়, ঠিক আছে, কোন অক্ষের সাপেক্ষে, এটাও একটু ম্যান্ডেটরি। ঠিক আছে, এই অক্ষের একটা একটা বরাবর ধরো যে ইনপুট কারেন্ট যাবে, আর একটা বরাবর হচ্ছে আউটপুট কারেন্ট যাবে। র্যান্ডমলি অক্ষ চয়েস করলে হবে না। ঠিক আছে, তো ইনপুট কারেন্ট আর আউটপুটের এই পার্টটা তোমরা যদি বরাবর যদি অক্ষ রাখো, যে এই বরাবর তুমি অক্ষ রাখলা, এর উপরের দিকে যে ইমেজ নিচের দিকে যদি সেম ইমেজ হয়, তার মানে উপরের দিকের বৈশিষ্ট্য আর নিচের দিকের বৈশিষ্ট্য সেম টু সেম হবে। উপরের এই পয়েন্ট আর নিচের ঠিক মিরর ইমেজের মিররের পয়েন্ট সেম টু সেম হবে। উপরের এই পয়েন্ট আর মিররের পয়েন্ট সেম টু সেম হবে। উপরের এই ব্রাঞ্চ আর মিররের ব্রাঞ্চ সেম টু সেম কারেন্ট দিবে। এই ব্রাঞ্চ সেম টু সেম কারেন্ট দিবে। এই ব্রাঞ্চ সেম টু সেম কারেন্ট দিবে। এই ব্রাঞ্চও সেম টু সেম কারেন্ট দিবে। এটাই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, তো আই গেস আমরা সিমেট্রিক ব্যাপারটা হালকা পাতলা বুঝতে পারছি। ঠিক আছে, তো এখন আমরা ডাইরেক্টলি আমাদের অঙ্কে চলে যাই। আমরা আর ব্যাপারটাকে বড় করব না, অলরেডি আমাদের অনেক টুকু লম্বা ক্লাস হয়ে গেছে। আমরা চিত্র কেমনে আঁকবো, খুব জটিল একটা চিত্র, তাই না? ঠিক আছে, আমরা এরকম ছিল, তাই না? দেন আলটিমেটলি আবার কর্ণও ছিল, এই বরাবর কর্ণ ছিল, এই বরাবর কর্ণ ছিল। দেন আলটিমেটলি এই মাঝ বরাবর একটা তার কাছে, এরকম একটা সার্কিট ছিল। এবং কি বলছিল দেখো, এদের বলছিল মেবি, তার আমরা দেখে আসি অঙ্কটা। হ্যাঁ, এই বাহুগুলো ছিল এ আর এই বাহুগুলো ছিল বি। তো এরা ছিল এ, এরা ছিল বি। ঠিক আছে, সেম ভাবে এরা এ, এরা বি, তাই না? চারটা বি আছে, চারটা এ আছে, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো গ্যাঞ্জাম আছে, কোনো প্রকার এখানে গ্যাঞ্জাম নাই। এখন তোমাকে বলা আছে দেখো, পিরামিডটি চারটি সমবাহু ত্রিভুজ ও একটি বর্গক্ষেত্র নিয়ে গঠিত। এই যে নিচেরটা হচ্ছে বর্গক্ষেত্র, আর সমবাহু ত্রিভুজ কোনগুলো, যেগুলো একটা সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু, এইটা সমবাহু, পিছনে একটা সমবাহু, ওই সাইডে একটা সমবাহু, টোটাল চারটা সমবাহু আছে। তো বাহুগুলার দৈর্ঘ্য এ আর বি। দেন চিত্রের কালো তারগুলো, কালো তার কোনগুলো আমরা দেখি। আচ্ছা হ্যাঁ, এগুলো হচ্ছে কালো তার। তো এরা সব হচ্ছে কালো তার। তো কালো তারগুলো প্রতি মিটারে রোধ হচ্ছে 1 কিলো ওহম করে। আর নীল তারের মধ্যে কোনো রোধ নাই, নগণ্য ধরে রাখছে। ওকে, তো এখন আবার তথ্য দেওয়া আছে যে এ তার হচ্ছে 2 মিটার, বি তার হচ্ছে 4 মিটার। তাহলে বলো যে প্রতি মিটারে হচ্ছে রোধ যদি 1 ওহম হয়, তাহলে 2 মিটার রোধ কত হবে,
আর এ সমান সমান 2 কিলো ওহম, তাই না? আবার আরবি কত হবে? 1 মিটারের রোধ হচ্ছে 1 কিলো ওহম, তাহলে 4 মিটারের রোধ কত হবে? 4 কিলো ওহম। তো এটুকু তো আমরা বুঝে গেছি, তাই না? ওকে, আমরা ধরে নিলাম এটুকু আমরা বুঝে গেছি। তো এবার বলো, কারেন্ট ধরো এই বরাবর ফ্লো হচ্ছে, ঠিক আছে? তাই কারেন্ট ফ্লো হচ্ছে এই বরাবর। এখন কথা হচ্ছে এই পয়েন্টে যাওয়ার পর তুমি ধরো এই পয়েন্টে দাঁড়ায় আছো, তোমার সামনে এরকম একটা স্ট্রাকচার আছে যেখানে 4টা বাহু তৈরি হয়েছে এবং 4টা বাহু যাওয়ার পর মাঝখানে একটা বর্গক্ষেত্রের মধ্যে চলে আসছে, দেন আলটিমেটলি একটা কর্নার মতো কিছু আছে, দেন ওইখান থেকে আলটিমেটলি আবার ফ্লোটা একই দিকে হচ্ছে, তাই না? তুমি যদি একটু মন দিয়ে ভাবো, একটু মন দিয়ে ভাবলে বুঝবা যে আসলে এই যে 4টা পয়েন্ট তোমরা দেখতেছো বা 4টা যে ওয়ে দেখতেছো, এরা কিন্তু সেম টু সেম ওয়ে, ঠিক আছে? এইটা দিয়ে যাওয়া যে কথা, তুমি যদি এই বরাবর দেখো আলটিমেটলি যেমন দেখতে পাবা, এই বরাবর দেখলেও আলটিমেটলি তেমনই দেখতে পাবা, এই বরাবরও তেমন, এই বরাবরও তেমন, তাই না? সেম সেম ওয়ে। তার মানে কি, তোমার যদি আই পরিমাণ কারেন্ট যায়, উপরে I/4 হবে, নিচে I/4 হবে, এই বাকি যে দুইটা বাহু আছে, এই যে এটাতেও I/4 হবে, এটাতেও I/4 হবে, তার মানে I/4 4 ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে তোমার ভাগ হওয়ার পর এখানে ধরো যে ভি ভোল্টেজ ছিল, ভাগ হওয়ার পর ভি সমান সমান আয়ার সূত্র অ্যাপ্লাই করলে আই কত? I/4, আর রোধ কত? বি, তাই না? রোধ হচ্ছে বি কিলো ওহম, ব্যাপারটা বোঝো। আই কত? এই ব্রাঞ্চ দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন আই এর মান তো I/4 হয়ে গেছে, আর রোধ কত হয়েছে? রোধের মান হচ্ছে বি। আলটিমেটলি এখানে IB/4 পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, ঠিক আছে? যখন এই উপরের ব্রাঞ্চ দিয়ে যাবে তখন IB/4 পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে এবং এই পয়েন্টে পৌঁছাবে, ঠিক আছে? এখন সিমিলার ওয়েতে ভাবো যে এখান থেকেও তো সেম কাহিনী, যে তোমার I/4ই যাচ্ছে, বি রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে এখানেও তো ভোল্টেজ ড্রপ সেমই IB/4 পরিমাণই হবে। আবার পরেরটাতেও সেম কাহিনী, এটাতেও সেম কাহিনী, আবার এটাতেও সেম কাহিনী, তার মানে দুইটাতেই IB/4 পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এবং আমরা এই বিন্দুগুলোতে পৌঁছাচ্ছি। তো আমার কাছে ভি ভোল্টেজ ছিল, ড্রপ খাচ্ছে কত? IB/4, তার মানে এখন আমার কাছে ভোল্টেজ হচ্ছে ভি মাইনাস IB/4, এবং কোন কোন পয়েন্টে আছে? এই পয়েন্টেও আছে, এই পয়েন্টেও আছে, এই পয়েন্টেও আছে, এই পয়েন্টেও আছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? যে 3টা না তো 4টা পয়েন্টের ভোল্টেজ কিন্তু এখন সেম হয়ে গেছে, তাই না? 4টা পয়েন্টের ভোল্টেজ সেম হয়ে গেছে মানে কি, এ বি সি আকারে লেখারই দরকার নাই, এ এ এ, 3টা এ এ ভোল্টেজ বা এ বিন্দু পাওয়া গেছে, ঠিক আছে? এখন বলো তাহলে এটা এ বিন্দু, এটাও এ বিন্দু, এদের মধ্যে একটা ব্রাঞ্চ আছে না? এই ব্রাঞ্চে কারেন্ট ফ্লো হবে? দুইটা সমান সমান ভোল্টেজের মধ্যে কারেন্ট ফ্লো হয়? হয় না। তার মানে এই যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চটা কিন্তু আউট, তো এই ব্রাঞ্চ আমাদের আউট। দেন আমরা পরের ব্রাঞ্চ নিয়ে ভাবি যে এখানে এ ভোল্টেজ, এখানে এ ভোল্টেজ বা ভি এ ভোল্টেজ, এর মাঝখানের যে ব্রাঞ্চটা আছে এটা থাকবে? থাকবে না, কারণ সেম টু সেম ভোল্টেজের মাঝখানে কখনো কারেন্ট ফ্লো হয় না, তাই না? তো এখানে কিন্তু কারেন্ট ফ্লো হবে না। দেন পরের ব্রাঞ্চে আমরা যাই, যে এখান থেকে এখানে এ আর এ এর মাঝখানে আছে, সেম ভোল্টেজের মাঝখানে আছে, কারেন্ট ফ্লো হবে? এ তে ভোল্টেজ ভি এ তে ভোল্টেজ ভি এ আর ভি এ ভোল্টেজের মাঝে থাকলে এখানেও কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে এখানেও আমার এই ব্রাঞ্চটাও আউট। সিমিলার ওয়েতে এই যে ব্রাঞ্চটা আছে এটাও আউট। ওকে, তার মানে এখন দেখো ঘটনা কি করতেছে, কারেন্ট এই বরাবর যাচ্ছে, এই পয়েন্টে আসলো, এখান থেকে কারেন্ট এই বরাবর যাচ্ছে, এই পয়েন্টে আসলো, এখন তাকে যদি এই বিন্দুতে যাইতে হয় তার কাছে একটাই ওয়ে আছে না? এটা, তার কাছে কিন্তু একটাই ওয়ে আছে, এটা। সেম ভাবে অন্যগুলোর ক্ষেত্রেও এই বরাবর গেল, একটাই ওয়ে আছে, এটা। এই বরাবর গেল, যেটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের বি বাহু, এবং পরবর্তীতে আমার এই যে লাল লাল দৈর্ঘ্য বরাবর গেল, যেটা হচ্ছে আমার একটা বর্গের অর্ধকর্ণ, যার বাহু হচ্ছে এ ছিল। তো এ বাহু বিশিষ্ট যদি একটা বর্গ হয়, এ এ এ, তার কর্ণের দৈর্ঘ্য হয় হচ্ছে পিথাগোরাস থেকে পাওয়া যায় √a² + a² সমান সমান √2a, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, কর্ণের দৈর্ঘ্য। আর অর্ধকর্ণ কত হয়? অর্ধকর্ণ হয় √2a / 2, তার মানে এ বাই কত? a/√2, ঠিক আছে? তার মানে এই দৈর্ঘ্যটা তখন হয়ে যাচ্ছে a/√2। তার মানে তোমরা যদি একটু ভাবো, মনোযোগ দিয়ে যদি একটু ভাবো, তাহলে তোমরা বুঝতে পারবা
যে একটা কারেন্ট এইভাবে যাচ্ছিল, দেন সে বি বরাবর গেল, দেন সে আলটিমেটলি a/√2 বরাবর গেল, দেন আবার সে ফ্লো করে গেল। ঠিক আছে, এখানেও সেম, সে প্রথমে বি বরাবর গেল, দেন a/√2 বরাবর গেল, দেন আলটিমেটলি ফ্লো করে গেল। কারণ বাকি 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 যে ব্রাঞ্চগুলো আছে, সাপোজ এই যে ব্রাঞ্চগুলো আছে বা এই ব্রাঞ্চগুলো আছে, এদের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, বা কারণ এদের মধ্যে কোনো রোধ নাই, রোধ হচ্ছে নগণ্য বলাই আছে। তাইলে এইবার বলো, এই যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চটার দৈর্ঘ্য কত? একটা বি আর একটা a/√2, তার মানে এই ব্রাঞ্চটার দৈর্ঘ্য বি প্লাস a/√2। এবং এরকম ব্রাঞ্চ কয়টা আছে? এরকম ব্রাঞ্চ কয়টা আছে বলো? এরকম ব্রাঞ্চ আছে, এই যে দেখো, একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা এরকম ব্রাঞ্চ আছে। তো চারটা ব্রাঞ্চ আছে মানে আলটিমেটলি তোমার এই এই রোধের যে বি প্লাস a/√2 কিলো ওহম, আমরা জানি 1 মিটারের জন্য রোধ ছিল 1 কিলো ওহম, তার মানে বি প্লাস a/√2 মিটারের জন্য রোধ আছে বি প্লাস a/√2 কিলো ওহম। তো এই রোধের ব্রাঞ্চ আছে চারটা প্যারালালি। তার মানে আলটিমেটলি এখানে তুমি যদি আরপি এর ফর্মুলা ইউজ করো, যে আরপি সমান সমান একই রোধের জন্য r/n, শর্টকাট ফর্মুলা। তো বি ডিভাইডেড বাই বি প্লাস a/√2 ডিভাইডেড বাই n, কত, কয়টা ব্রাঞ্চ আছে? চারটা। তার মানে আলটিমেটলি তোমার অ্যান্সার কত আসে বলো? অ্যান্সার আসে আরপি সমান সমান বি প্লাস a/√2 ডিভাইডেড বাই 4 সমান সমান b/4 প্লাস a/4√2। ওকে, তো আই গেস আমরা ব্যাপারগুলো বুঝতে পারছি। বি এর মান ছিল হচ্ছে 2, না বি এর মান ছিল 4। তো বি এর মান 4, 4/4, এ এর মান কত? 2, 2/4√2, আলটিমেটলি তোমার 2√2 আসে, 1 প্লাস 1/2√2 আসে। ঠিক আছে, 1 প্লাস 1/2√2, এটা হচ্ছে রোধের মান। এখন কথা হচ্ছে আমরা তুল্য রোধ পেয়ে গেছি এবং বলা আছে যে আমার কারেন্টের মান, এখানে ধর একটা বর্তনী ছিল, দেন এই বর্তনীটাকে আমরা তুল্য রোধ দ্বারা কনভার্ট করছি, 1 প্লাস 2√2 পরিমাণ রোধ আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিট রোধ, ইকুইভ্যালেন্ট রোধ, এবং এর মধ্যে থেকে কারেন্ট ফ্লো হচ্ছে I সমান সমান 5 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ কত হবে? ভি সমান সমান IR, আই এর মান 5 আর আর এর মান হচ্ছে 1 প্লাস 1/2√2। তার মানে এখান থেকে খুব ইজি অ্যান্সার বের হয়ে যাবে 5 প্লাস 5/2√2, এটাই হচ্ছে আমার ভোল্টেজের মান, অ্যান্সার। তো আই গেস আমরা সবাই বুঝতে পারছি। আর আমি একটু প্রথমেই বলে রাখি, হয়তোবা আমাদের আজকের ক্লাসে টুকিটাকি সাউন্ড শোনা যাইতে পারে, কারণ আমার বাসা হচ্ছে সায়দাবাদের কাছে এবং আমি মাইক্রোফোন ইউজ করতেছি। মাইক্রোফোন খুবই পাওয়ারফুল মাইক্রোফোন, অনেক নয়েজ ক্যান্সেল করে, কিন্তু এই পাওয়ারের থেকেও বাইরের গাড়ির হর্নের পাওয়ার অনেক বেশি। তো সামান্য কিছু সাউন্ড আসতে পারে, কোথাও কোথাও আসবে, কোথাও কোথাও আসবে না। তো আই গেস এটা তোমাদের কাছে খুব একটা সমস্যা হওয়ার উচিত না, কারণ আমাদের অন্যান্য ভিডিওগুলোতে এরকম সাউন্ড সাধারণত হয়নি। ঠিক আছে, তো আই গেস আমরা ব্যাপারগুলো বুঝতে পারছি। তো ভালো থাকো নাকি, বাই বাই।